হ্যালো স্টুডেন্টস, আজকে আমি চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে তুলে ধরব কিভাবে ভূগোলের অ্যান্সার লিখলে তোমরা 90 পেতে পারো। তার জন্য একটি মডেল খাতা তৈরি করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার খাতা যেরকম হয় সেই খাতা কিভাবে পূরণ করতে হয়, কিভাবে অ্যান্সার লিখব, কোথায় মার্জিন টানবো, সব বিষয়ে তোমাদেরকে বলা হবে। প্রথমেই যে খাতাটি দেওয়া হবে, খাতায় যথাযথভাবে সুন্দর করে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন এবং কোন ভাষায় লিখছো, সেটা বেঙ্গলি, এরকম করে পূরণ করবে খাতাটা। যে জায়গায় বুঝতে পারবে না, যে এক্সামিনার থাকবে তাকে জিজ্ঞাসা করে নিও। আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আর প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছ, কোনো বোর্ডের পরীক্ষা, সেক্ষেত্রে একটু নার্ভাসনেস থাকবে, তবে আতঙ্কিত একদম হবে না। নিজের ওপর ভরসা রাখবে, পরীক্ষা অবশ্যই ভালো হবে। তোমাদের প্রশ্নটা দেওয়া হয় প্রথম 15 মিনিট তোমাদের প্রশ্নটা পড়ার জন্য, তারপরে খাতায় অ্যান্সার করতে পারবে। তা কিছু কিছু সেন্টারে দেখা যায় 5 মিনিট আগে খাতা দেওয়া হয়। সেক্ষেত্রে 5 মিনিট আগে খাতা দিলে তোমরা খাতায় মার্জিনটি টেনে রাখবে। ওপরে এবং বাঁ দিকে মার্জিন দেবে, ডান দিকে মার্জিন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর প্রথম পৃষ্ঠার ঠিক উল্টো দিকের পৃষ্ঠায় কোনো কিছু লেখার দরকার নেই, ওটা ফাঁকা থাকবে। তারপরে পেজ থেকে লিখতে শুরু করবে। প্রথম যে ক বিভাগের মোট 14টি প্রশ্ন থাকে। সেই 14টি প্রশ্নের মধ্যে 14টিই করতে হয়, আর 14টি মাল্টিপল চয়েস। অনেক ছাত্রছাত্রীরা দেখা যায় যে শুধুমাত্র অ্যান্সারটি লিখে ফেলে, সেটা কিন্তু করবে না। সেক্ষেত্রে শিক্ষক মহাশয়রা সেই ছাত্রের প্রতি বিরূপ মনোভাব তৈরি হতে পারে। তোমরা অ্যান্সারটা লিখবে ঠিক এই ফরম্যাটে। প্রথমেই বিভাগ ক বলে হেডিং করবে। বিভাগ ক এর 1.1, 1.2, 1.3 এরকম করে দাগ নাম্বার দিয়ে প্রশ্নের উত্তরটা লিখবে। যেরকম প্রথম প্রশ্নটা যেটা রয়েছে, যে প্রক্রিয়ায় বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতলে পরিণত হয় তাকে বলে, হাইফেন দিয়ে সঠিক অপশনটা ওখানে লিখব পর্যায়ন। ওকে। তারপরে 1.2, মরুভূমিতে বায়ুর দ্বারা বালুকণা অপসারিত হয় যে প্রক্রিয়ায় ড্যাশ দিয়ে ক অপসারণ। ওকে। এইভাবে অ্যান্সারগুলো করলে কিন্তু তোমরা পুরো মার্কস পেতে পারো। লাস্টের যেটা 1.13 যেটা, সেটা দেখো রয়েছে, ভারতের বেসরকারি উদ্যোগে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো, সঠিক যে অপশন ঘ, টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট। এইভাবে তোমরা উত্তর করার চেষ্টা করবে। তারপরে চলে আসছি বিভাগ খ। বিভাগ খ এর দেখো 2.1 দাগ নাম্বার দেব। তার সাপেক্ষে কি 2.1.1, এটা কি থাকে, শুদ্ধ অশুদ্ধ। সঠিক বাক্যটা লিখবে এবং বাক্যটা লিখে বাক্যের পাশে সেটা যদি ঠিক হয় তবে সু লিখবে, আর যদি ভুল হয় তাহলে অ লিখবে। সত্য মিথ্যা, টি এফ এগুলো কিচ্ছু লিখবে না, প্রশ্নে যেরকম থাকবে সেরকমই লিখবে। 2.3-তে থাকে দেখবে একটি বা দুটি শব্দে উত্তর দাও, সেটাও কিন্তু আমরা পূর্ণ বাক্যে লিখব। যেরকম রয়েছে যে মরুভূমির শুষ্ক নদী উপত্যকা কি বলে, কি বলবো, মরুভূমির শুষ্ক নদী উপত্যকাকে বলে ওয়াদি বলে। ওকে। তারপরে দেখবে 2.2-তে থাকে শূন্যস্থান পূরণ, সেগুলো আমরা পূর্ণ বাক্যে অ্যান্সার করব। যেরকম প্রথমেই আছে ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে, ড্যাশের জায়গায় লিখব খাড়ি বলে। তারপরে দেখো 2.4-এ যেগুলো থাকে, ডান দিকের সাথে বাম দিক মেলাও, বাম দিকটা যা আছে সেরকমই লিখব এবং ডান দিকটা সঠিক যে অ্যান্সারগুলো তার পাশে সেটা লিখব। এরপরে গ বিভাগ। প্রত্যেকটা বিভাগ যখন করব, একটা বিভাগ শেষ হলো আরেকটা বিভাগের মধ্যে কিছুটা স্পেস দেব এবং তারপরে সেই বিভাগ গ বলে হেডিং করব, নিয়ে তারপরে অ্যান্সার শুরু করব। বিভাগ গয়ে থাকে কি বা কাকে বলে বা সংজ্ঞা, এই টাইপের লিখতে হয়। তোমরা এখানে কাকে বলে লিখবে এবং উদাহরণ দেবে। যেরকম ধরো প্রথমে উত্তরপত্র দেখতে পাচ্ছ, হিমপ্রাচীরের সংজ্ঞা কি লেখা আছে, দুটি বিপরীতধর্মী সমুদ্র স্রোত পাশাপাশি পরস্পরের বিপরীত থেকে প্রবাহিত হলে যে বিভাজন রেখা তৈরি হয় তাকে হিমপ্রাচীর বলে। এই অঞ্চলে ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয়, এছাড়া মগ্নচড়া দেখা যায়। উদাহরণ দেওয়া আছে, শীতল ল্যাব্রার স্রোত, উষ্ণ উপসাগরের স্রোত পরস্পরের পাশাপাশি প্রবাহিত হয়ে হিমপ্রাচীর সৃষ্টি করেছে। এইভাবে লিখলে কিন্তু তোমরা পুরো 2 পাবে। বজ্রের পুনর্নবীকরণের সংজ্ঞা। বজ্র ব্যবস্থার যে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো ব্যবহৃত দ্রব্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে পুনরায় নতুন দ্রব্য প্রস্তুত করে তাকে বলা হয় বজ্রের পুনর্নবীকরণ। তো উদাহরণ দেওয়া আছে কি, পরিত্যক্ত টিন ও লোহাকে গলিয়ে কারখানায় আবার নতুন টিন প্রস্তুত করা। ঠিক আছে। তারপরে দেখো সামাজিক বনসৃজন কাকে বলে লিখব এবং তার দুটো সুবিধা লিখব,
তবে কিন্তু 2 নাম্বার পাওয়া যাবে। তারপরে দেখো রয়েছে পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির সুফল। কৃষি উন্নতির সুফল দেখো ঠিক যেভাবে আছে, যেভাবে উত্তরপত্রে করা আছে এইভাবে তোমরা যদি ফলো করো, ভিডিওটা পজ করে তোমরা উত্তরগুলো একটু ফলো করবে, এইভাবে লিখলে কিন্তু তোমরা পুরো 2-এ 2 পাবে। দুটো লিখলেই 2 পাওয়া যায়, কিন্তু তোমরা চেষ্টা করবে 3টি পয়েন্ট দেওয়ার, সেক্ষেত্রে 2-এ একটা পয়েন্ট একটু উইক হলেও 2-এ 2 পাওয়া যায়। তারপরে দেখো রয়েছে উপগ্রহ চিত্রের সংজ্ঞা। উপগ্রহ চিত্র কাকে বলে সেটা লিখব এবং তার দুটো বৈশিষ্ট্য লিখব। কারণ শুধু সংজ্ঞা লিখলে অনেক সময় সংজ্ঞাটা ঠিকঠাক হয় না, সেক্ষেত্রে 2 পাওয়া যায় না। তারপরে দেখো আসছি বিভাগ ঘ। বিভাগ ঘয়ে সাধারণত পার্থক্য থাকে বা ব্যাখ্যা করো, এই জিনিসগুলো থাকে। ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনা বিষয়ে বলে একটা পয়েন্ট করব। হ্যাঁ, বাদিকে যেরকম বিষয়ে প্রথমে আছে সংজ্ঞা, অবস্থান, প্রাবল্য, প্রভাব, চিত্র, এটা দেবে। সাধারণত 3 নম্বরের জন্য 3টি পার্থক্যই যথেষ্ট, কিন্তু 3টি নয়, তোমরা 4টি পার্থক্য করবে। এখানে চিত্র দেওয়া হয়েছে, চিত্র না দিলেও কোনো ব্যাপার নেই, 3-এ 3 পাওয়া যায়। তারপরে যে অ্যান্সারটা করা হয়েছে 4.3, যে বজ্র ব্যবস্থার প্রয়োজনীয়তা, সেগুলো অনেকে ছাত্রছাত্রী টানা লিখে যায় 1 2 3 4 করে, কিন্তু না, তুমি যেটাই লিখছো সেটা পয়েন্ট করো, পয়েন্ট করে তার সাপেক্ষে 3 থেকে 4টি লাইন লেখো, সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার পাওয়ার প্রবাবিলিটি আরও বাড়ে, পুরো নাম্বার পাওয়া যায়। যেরকম সম্পদ পুনরুদ্ধার, বজ্রের হ্রাস, বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য রক্ষা, রোগের প্রকোপ হ্রাস, এইগুলো হচ্ছে বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা। তাহলে এগুলো পয়েন্ট করে তার সাপেক্ষে লিখতে হবে, লিখলেই কিন্তু 3-এ 3 পাওয়া যাবে। ভূগোলে ফুল মার্কস পাওয়াটা এমন কিছু মানে কঠিন ব্যাপার কিছু নয়, একটু চেষ্টা করলেই পাওয়া যাবে। তারপরে দেখো 4.3 যে অ্যান্সারটা করা হয়েছে, অরণ্য সংরক্ষণের পদ্ধতি। 3টি পদ্ধতি উল্লেখ করা আছে, 3টি লিখলেই হবে। যে অরণ্য সংরক্ষণ কি জিনিস, সেটা যে কোনো প্রশ্ন অ্যান্সার করার সময় কি জিনিস অরণ্য সংরক্ষণ সেটা একটু বলবো। যে বৈজ্ঞানিক পদ্ধতিতে অরণ্য নিধন রোধ করা এবং অরণ্যের পরিমাণ বাড়ানো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করা, সেটাই সংরক্ষণ। তা সেই সংরক্ষণের যে পয়েন্ট, মানে কি ভাবে করা যায়, যেরকম বৃক্ষছেদন রোধ, সেটাকে তোমরা টানা না লিখে বৃক্ষছেদন রোধ বলে তার সাপেক্ষে 3 লাইন লিখলে। বিকল্প জ্বালানির ব্যবহার, সেটাকে 3-4 লাইন লিখলে। বৃক্ষরোপণ একটা পয়েন্ট করলে তার সাপেক্ষে লিখলে। পশুচারণ নিয়ন্ত্রণ পয়েন্ট করে লিখলে। দূর সংবেদনের ব্যবহার বা গুরুত্ব। দেখো দূর সংবেদনের ব্যবহার, এখানে যে অ্যান্সারটা করা হয়েছে, দূর সংবেদন কী জিনিস সেটা বলা আছে এবং তার ব্যবহারগুলো 1 2 3 4 রোমান হরফে এরকম করে লেখা হয়েছে। কিন্তু এটা না করে যদি পয়েন্ট করে লেখা হতো, যে প্রথম যেটা লিখেছে রোমান হরফে 1, যে বাস্তবের সাথে মিল বেশি থাকে, প্রযুক্তি ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে তথ্য যে সংগ্রহ হয়, তা সেটা আমি যদি পয়েন্ট করতাম ওখানে একটা, যে বাস্তবের সাথে মিল রক্ষা, দুর্গম অঞ্চলে তথ্য সংগ্রহ, তারপরের পয়েন্টটা সহজ, সময় কম লাগে, এরকম করে পয়েন্ট করলে কিন্তু শিক্ষক মহাশয় যারা খাতা দেখেন তাদের দেখতেও সুবিধা হয় আর তোমার নাম্বার পাওয়ার সম্ভাবনাও বাড়ে। এরপরে যেটা আসছে 5-এর দাগের প্রশ্ন। 5-এর দাগের মোট 4টি প্রশ্ন থাকে, 4 5-এ 20 নাম্বার থাকে। প্রাকৃতিক থেকে 2টো আর আঞ্চলিক থেকে 2টো। প্রাকৃতিক ভূগোলের মধ্যে প্রথম যে প্রশ্নটা থাকে সেটা কিন্তু ছবি অবশ্যই থাকে, যে কোনো ক্ষয়কার্য বা সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ। নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ 2023 সালে এসছে। আমরা কিন্তু শুরু করব বিভাগ উমো, এটা লিখবো ওপরে, তারপরে লিখতে শুরু করব। ভূমিকা দেওয়া আছে একটা, তারপরে প্রধান যে ভূমিরূপ সেগুলো লিখবো। আই ও ভি আকৃতির উপত্যকা, আই ও ভি আকৃতির উপত্যকা লিখবো, কাকে বলে লিখবো, তার উদাহরণ লিখবো এবং কিভাবে সৃষ্টি হয়েছে সেই সম্পর্কিত লিখবো। তোমরা অ্যান্সারটা পড়লেই বুঝতে পারবে। তারপরে 2 নম্বর যে পয়েন্ট করা হয়েছে জলপ্রপাত। জলপ্রপাত কাকে বলে এবং এক্ষেত্রে বৈশিষ্ট্য না লিখে কীভাবে সৃষ্টি হয়, যেরকম মালভূমির প্রান্তভাগে, নিক বিন্দুতে, তারপরে হচ্ছে চ্যুতির ফলে, এই যে বিভিন্ন জায়গায় সৃষ্টি হয় সেগুলো লিখবো এবং একটা উদাহরণ দেব। এরকম নায়াগ্রা জলপ্রপাত, সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত, যে কোনো একটা উদাহরণ দিতে পারো। তারপরে আসছে শৃঙ্খলিত শৈলশিরা। পার্বত্য অঞ্চলে নদীগুলো অনেক সময় কি হয়, নদীগুলো শক্ত পাথরে যে পার্বত্য অঞ্চলকে কেটে প্রবাহিত হতে পারে না, তখন পাথরের গায়ে বাধা পেয়ে এঁকে বেঁকে প্রবাহিত হয়। পর্বতের যে অভিক্ষিপ্তাংশগুলো থাকে সেগুলো একটার সঙ্গে আরেকটা চেনের মতো দূর থেকে দেখলে মনে হয় যেন আটকে দিয়েছে নদীটাকে, সেটাকেই বলে স্পার। ওকে, উদাহরণ অবশ্যই দেবো। তারপরে দেখো
5.1.2-তে আছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ। উষ্ণতা বিভিন্ন কারণে তারতম্য হয়, এরকম করে ভূমিকা দিয়ে তার সপক্ষে প্রথমেই লিখব সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য একটা পয়েন্ট, যে নিরক্ষীয় অঞ্চলে কেমন, মেরু অঞ্চলে কেমন, এই সংক্রান্ত লিখব। যে তির্যকভাবে পড়ছে এক জায়গায় লম্বভাবে পড়ছে, সেটাই বর্ণনা করব এবং কেন হচ্ছে। তির্যকভাবে পড়লে অনেকটা জায়গা জুড়ে পড়ছে, অনেকটা দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, বায়ুমণ্ডল ভেদ করে আসছে। আর লম্বভাবে পড়লে দূরত্ব কম অতিক্রম করতে হচ্ছে এবং কম জায়গা জুড়ে পড়ছে, তীব্রতা বেশি হচ্ছে, এইভাবে লিখব। তারপরে উচ্চতার ওপরে যত উঠবো 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা কমে, এটাকে ল্যাপসেট বলে, এইরকমভাবে লিখব। এবং যেহেতু ভূপৃষ্ঠ আগে উত্তপ্ত হয়, ওপরের দিকে গেলে আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকে, ওই জন্যই তার একটা ছবি দেবো। একদিকে ছবিটা একটা পাহাড়ের মতো ছবি আঁকবো, ডান দিকে তার কিলোমিটার লিখবো, যে কত উচ্চতা মিটারে লিখবো, আর বাঁ দিকে তাপমাত্রা কমছে সেটা দেখাবো। উদাহরণস্বরূপ বলবো যে শিলিগুড়ি সমতলে অবস্থিত, তার তুলনায় যদি দার্জিলিং যাওয়া যায়, দার্জিলিংয়ে গেলেই টেম্পারেচারের একটা পার্থক্য, অর্থাৎ দার্জিলিংটা অনেক শীতল হয়, এটা বলবো। স্থলভাগ ও জলভাগের বন্টন, প্রত্যেকটাই কিন্তু ছবি দেবো। স্থলভাগ জলভাগ, যেখানে জলভাগের কাছাকাছি থাকবে তাপমাত্রা অটোমেটিক কম হবে, আর জলভাগ থেকে যত দূরে যাবে তত তাপমাত্রা বেশি হবে। তারপরে দেখো 5.2-তে আছে অর্থনৈতিক ভূগোল থেকে উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখার সময় বিষয় বলে একটা কিন্তু পয়েন্ট করবে। বিষয়ের মধ্যে উৎপত্তি, দৈর্ঘ্য, জলের প্রাপ্যতা, গতিপথ, নদী অববাহিকা, এই যে পয়েন্টগুলো করা আছে এর সাপেক্ষে আমরা কিন্তু লিখব। ছাত্রছাত্রীদের ভুল হয়, দেখা যায় যে উত্তর ভারতেরটা দক্ষিণ ভারতে লিখে দেয়, দক্ষিণটা উত্তরে লিখে দেয়, এই সমস্যাটা হয়। এই জন্যই কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার যে উত্তর ভারতের নদীগুলো বড় হয়, গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, এগুলো উত্তর ভারতের। এইগুলোর শাখা উপনদী বেশি থাকে, তার গতিপথটা অনেক দীর্ঘ, এগুলো বেশিরভাগই হচ্ছে আদর্শ নদী। আর দক্ষিণ ভারতের নদীগুলো আয়তনে দীর্ঘের দিক দিয়ে ছোট হয়। আবার এগুলোর প্রধান নদী যেরকম গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, এইগুলো হচ্ছে দক্ষিণ ভারতের নদী। উত্তর ভারতের নদীতে যেরকম প্রত্যেকটারই একটা বিরাট সমভূমি রয়েছে, বদ্বীপ রয়েছে, দক্ষিণ ভারতের নদীগুলোকে কিন্তু বদ্বীপ প্রায় দেখাই যায় না বললে চলে। ওকে, তো এইভাবে উত্তর ভারতের নদীগুলো বরফ গলা জলে পুষ্ট, দক্ষিণ ভারতের নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট। তো অনেক পার্থক্য রয়েছে, সেই পার্থক্যগুলো নিজেরা মন থেকে আগে ভালো করে ব্যাপারটা বুঝে নিয়ে লিখবে, দেখবে মাথায় কোনো লোড থাকে না, খুব সহজেই অ্যান্সার করা যায়। তারপরে যেটা রয়েছে যে জনসংখ্যার যে তারতম্য, তার কারণ কি? জনসংখ্যার তারতম্যের প্রধান কারণগুলো যেগুলো রয়েছে, নদ নদী, জলবায়ু, ভূপ্রকৃতি, এই বিষয়গুলোকে একটু ব্যাখ্যা করে লিখলেই হবে। যে আমরা জানি যে প্রাচীনকাল থেকে নদীর ধারেই বসতি গড়ে উঠেছে। নদী যেখানে আছে সেটা গঙ্গা নদীর আশেপাশে লক্ষ্য করলেই আমরা দেখব যে বারাণসী, কলকাতা, এগুলো সব গঙ্গার ধারেই গড়ে উঠেছে। জলবায়ু পয়েন্টটা করে লিখব যে জলবায়ু যদি ভালো না হয়, জলবায়ু চাষবাসের জন্য যদি উপযুক্ত না হয়, সেখানে মানুষজন বসবাস করবে না। জলবায়ুর পরে যে পয়েন্টটা রয়েছে মৃত্তিকা, অর্থাৎ মৃত্তিকা সাধারণত পলি মাটি যেখানে আছে সেখানে কৃষিকাজের সুবিধার্থে মানুষের বসতিটা বেশি, সেই হিসাবে আমরা গাঙ্গেয় সমভূমির কথা বলতে পারি, সেখানে মানুষের বসতি বেশি। একটা উদাহরণ দিয়ে দেবো। এরপর আসছে পরিবহন ব্যবস্থা ভালো থাকাটা অবশ্যই মানুষের একটা বেসিক চাহিদা। যেরকম কলকাতা, দুর্গাপুর প্রভৃতি জায়গাগুলো রয়েছে রেলপথ, সড়কপথ প্রভৃতির সঙ্গে পরস্পরের সঙ্গে যুক্ত, তাই সেই জায়গাগুলোতে বসতিটা বেশি। এখানে একটা মানচিত্র দিতে পারলে ভালো হয়, যে মানচিত্রের মধ্যে পার্বত্য অঞ্চলটা কম বসতিযুক্ত, মালভূমি অঞ্চলটা মধ্যম এবং সমভূমি অঞ্চলটা সবথেকে বেশি বসতিযুক্ত। এরপর আসছে বিভাগ 6-এর দাগের ম্যাপ পয়েন্টিং। তোমাদেরকে পরীক্ষা হলে একটি ম্যাপ প্রোভাইড করা হবে, সেই ম্যাপের ওপরে কিন্তু নিজের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো কিন্তু লিখে দিও। তো ম্যাপ পয়েন্টিংয়ে 10-এ 10 কিন্তু পাওয়া যায় একটু চেষ্টা করলেই। প্রথমে দেখো 6.1 রয়েছে নীলগিরি পর্বত। একদম ভারতের দক্ষিণ অংশে নীলগিরি পর্বত, একটা দাগ টেনে তার উপরে পর্বতের চূড়ার মতো চিহ্ন করব এবং তারপরে অ্যারো দিয়ে ম্যাপের বাইরে লিখব 6.1 দিয়ে নীলগিরি পর্বত। 2 নম্বরে দেখো রয়েছে 6.2 তাপ্তি নদী। দেখো ম্যাপের বাঁ দিকে গুজরাটের ঠিক নিচে তাপ্তি নদী রয়েছে, একটা লাইন টেনে, কার্ভ লাইন টেনে সেটাকে দেখাবো তাপ্তি নদী। এবং কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত সেটাও আমরা বলবো। এইভাবে ম্যাপগুলো করতে হবে। এরপর ভিডিওটা তোমরা পজ করে
ভারতের ম্যাপটায় লক্ষ্য করবে কিভাবে ম্যাপগুলো পয়েন্টিং করা আছে। এইভাবে তোমরা যদি পরীক্ষার হলে করো একটু সুন্দর হাতের লেখা মেনটেন করে, তাহলে কিন্তু তোমরা ম্যাপে অবশ্যই 10-এ 10 পাবে। দেখো এই যে উত্তরপত্রটা দেখলাম, সেই উত্তরপত্রে দেখো সবেতেই পূর্ণ নাম্বার পেয়েছে, শুধুমাত্র 4-এর দাগে 11.5 পেয়েছে 12 জায়গায়, কারণ পয়েন্ট করে লেখেনি বলে, তবে সেটা রাউন্ড আপ করে 90 হয়েছে। তোমাদের জন্য শুভেচ্ছা রইল, তোমরাও এরকম করে উত্তর লেখাটা অভ্যাস করো, আশা করি 90-এ 90 পাবে।